অনলাইনে ঢুকলে বিভিন্ন ধরনের রান্না সবসময় দেখি। তো আজকে মনে হলো যে অনেকদিন বাসায় এই সয়াবিনটা রান্না করা হয় না। তো আজকে সয়াবিনটা রান্না করি। আসলে সয়াবিনটা আমার বেশ ভালোই লাগে। তবে ঈশানের বাবা খুব একটা পছন্দ করে না। এজন্য হচ্ছে সবসময় রান্না করা হয় না। তো সয়াবিনগুলোকে আমি ৫ মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। ফুটন্ত গরম পানিতে দিয়ে ৫ মিনিট এটাকে ফুটিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি, একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এভাবে না দিতে চাইলে পেঁয়াজটা বাটাও দিতে পারেন। এখন হচ্ছে রসুন, জিরা, পেঁয়াজ আর হচ্ছে আদা সব কিছুর বাটা দিয়ে দিয়েছি। সাথে শুকনো মরিচের বাটাটাও আছে। পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এর মধ্যে। হাতে যদি সময় থাকে কিছুক্ষণ এটাকে ম্যারিনেট করে নিতে পারেন। আর সময় না থাকলে আমার মতো একবারে চুলার জালটা জ্বালিয়ে দিয়ে তারপরে এটাকে কষিয়ে কষিয়ে রান্না করে নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস। আমি এখানে 2 চা চামচের মতো টোটাল সয়া সস অ্যাড করেছিলাম। এটা ডিপেন্ড করে কি পরিমাণ সয়াবিন রান্না করছেন তার উপরে। সয়া সসটা যে কাজটা করে, এই যে সয়াবিন কিংবা সয়া বড়ি এটার যে গন্ধটা, সেই গন্ধটা কিন্তু রিমুভ করে দেয় পুরোপুরি। আর এই গন্ধটার জন্যই হচ্ছে ঈশানের বাবা সয়াবিন কিংবা এই যে সয়া বড়িগুলো পছন্দ করতো না। তো এভাবে যখন থেকে রান্না করেছি তখন থেকেই দেখেছি ও বেশ পছন্দ করছে। আর বাচ্চারাও মাশাআল্লাহ এটা রান্না করার পরে খুব পছন্দ করেছিল। তো এখন হচ্ছে গরম মশলার আইটেমগুলো দিয়ে দিচ্ছি। এখানে এলাচ দিয়ে দিয়েছি, দারুচিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি গোলমরিচ। সবই দিয়েছি অল্প অল্প করে। গরম মশলার আইটেমটা খুব বেশি দেইনি, কারণ কিছুটা পরিমাণ বাটা গরম মশলা আমি এর সঙ্গে অ্যাড করেছিলাম। ঠিক যেভাবে মাংসটা রান্না করি সেরকমই হচ্ছে গরম মশলাটা দিয়ে এখন এটাকে কষিয়ে কষিয়ে রান্না করে নিতে হবে। এর আগে সয়াবিন দিয়ে কোফতা কারিও করেছি, ওটাও বেশ ভালোই লেগেছে। একেবারে পুরোপুরি মাংসের মতো না হলেও প্রায় 60% এর মতো এটা খেতে কিন্তু মাংসের মতো লাগে। আমি আপনাদের সাথে একদম অনেস্ট রিভিউ শেয়ার করলাম। কেউ যদি বলে থাকেন যে এটা 100% মাংসের মতো লাগে, না, 100% না, 60 থেকে 70% এর মতো। রান্না যদি ভালো হয় তাহলে মাংসের মতো খেতে লাগে। খুব বেশি সময় কষানোর প্রয়োজন নেই। 4 থেকে 5 মিনিট এটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আলুগুলোকে আসলে একটু ভেজে নিলেই ভালো হতো। তো আলুগুলোকে আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি। তারপরে আর ভাজা হয়নি, একবারে দিয়ে দিয়েছি। তবে এটা খাবার সময় আমার কাছে মনে হয়েছে যে আলুগুলোকে একটু ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দিলেই খেতে আরও বেশি টেস্ট হতো। আলু দেওয়ার পরে এই আলুগুলোকেও এর সঙ্গে মিশিয়ে 2 থেকে 3 মিনিট নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে চুলার জালটা আমি মিডিয়ামে রেখেছি। চুলার জালটা যদি এ পর্যায়ে বেশি থাকতো তাহলে এই যে সয়াবিনগুলো তো সব ধরনের মশলা অলরেডি শুষে নিয়েছে। আর যদি এটা হচ্ছে বেশি আঁচ দেওয়া হতো তাহলে দেখা যেত নিচে দিয়ে লেগে যাচ্ছে কিংবা পুড়ে যাচ্ছে। এ পর্যায়ে এসে আমি এর মধ্যে পানি অ্যাড করে দিয়েছি। আমি এর মধ্যে প্রায় 2 কাপের মতো পানি অ্যাড করেছি। আসলে পানিটা যে পরিমাণ তরকারিতে আমরা ঝোলটা খেতে চাই সেই অনুযায়ী দিতে হবে। তবে এই তরকারির ঝোলটা একটু মাখা মাখা হলে খেতে বেশি ভালো লাগে। প্রথমে তো ভেবেছিলাম যে আজকে সসপ্যানে রান্না করব। তো পরে মনে হলো যে না, প্রেশার কুকারে দিলে এটা একদম ভেতর থেকে খুব ভালোভাবে কুক হয়ে যাবে, সময়টাও কম লাগবে। তো এরপরই হচ্ছে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে এটাকে 4 থেকে 5টি হুইসেল দিয়ে নিচ্ছি। 4-5টি হুইসেল দেওয়ার পরে দেখুন এটা কিন্তু একদম পারফেক্টলি রান্না হয়ে গেছে আর আলুগুলো সিদ্ধ করা হয়ে গেছে একদম পুরোপুরি। এ পর্যায়ে এসে উপর থেকে কিছুটা পরিমাণ গরম মশলার গুঁড়া ছিটিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এই রান্নাটা তো হয়ে গেল। এখন হচ্ছে কচু শাকের ভাজি করব। তো এই জন্য কচু শাকগুলোকে বাজার থেকে আনার পরে কেটে ধুয়ে রেখেছিলাম একটা সাইডে। এখন হচ্ছে এটাকে প্রথমে সিদ্ধ করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া আর স্বাদমতো লবণ। লবণ আর হলুদের গুঁড়া দিয়ে এটাকে এখন সিদ্ধ বসিয়ে দিচ্ছি। আর কোনো পানি অ্যাড করছি না, যেহেতু কচু শাকগুলোকে কিছুক্ষণ আগে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। কচু শাকটা সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি এটাকে তেলে দেওয়ার জন্য এখানে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ ভালোভাবে ভেজে নিচ্ছি।
আজকে বাসায় পাঁচফোড়ন ছিল না। পাঁচফোড়নটা দিয়ে কচু শাকের এই ভাজিটা করলে খেতে খুব ভালো লাগে। তবে বাসায় পাঁচফোড়ন হঠাৎই শেষ হয়ে গেছে। এজন্য হচ্ছে নরমালি তেলের মধ্যে যেভাবে আমরা অন্যান্য ভাজিগুলো করি সেভাবে ভেজে নিচ্ছি। এটাও মাশাআল্লাহ বেশ মজার হয়েছিল। আমার হাতের কচু শাকের এই ভাজিটা বাসার সবাই খুব পছন্দ করে। তবে আসলে অনেক দিন পর পর করা হয়। কারণ হচ্ছে কচু শাকে আমার একটু অ্যালার্জি থাকার কারণে কচু শাকগুলো বাছার পরে হাতে দেখা যায় একটু চুলকায় বেশি। নরমালি তো সবারই একটু চুলকায়, তবে আমার হচ্ছে অ্যালার্জি থাকার কারণে একটু বেশি চুলকায়। তো যখনই কচু শাকগুলোকে আমি বেছে নেই তখন চেষ্টা করি হাতে একটু পলিথিন কিংবা গ্লাভস পরে নেওয়ার জন্য। তারপরেও আসলে আলসেমি লাগে। তো আজকে আসলে অনেক দিন পরই কচু শাকের এই ভাজিটা করা হচ্ছে। যতক্ষণ না পর্যন্ত কড়াই থেকে কচু শাকের এই ভাজিটা একদম পুরোপুরি উঠে আসছে, মানে কড়াইটা একেবারে লেগে যাচ্ছে না, সেই পর্যন্ত এটাকে ভাজতে থাকবো। তো এই যে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আশা করছি এরকমই নতুন একটি ব্লগ নিয়ে শেয়ার করার জন্য খুব তাড়াতাড়ি চলে আসবো। আল্লাহ হাফেজ সবাইকে।